আমাদের আজকের প্রোগ্রামে তোমাকে চাইয়ের আসরে আমি মুনমুন সেন আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের এই আসরে নানান মানুষের সঙ্গে দেখা হবে, নানান রকমের কথা হবে, আর সেই কথার মধ্যে থাকবে একটুখানি টক, একটুখানি মিষ্টি, আর কখনো কখনো একটুখানি ঝাল। আমাদের আজকের অতিথি এই প্রোগ্রামে হচ্ছেন বাসু চ্যাটার্জি। বাসু চ্যাটার্জিকে কে না চেনেন? সবাই তার ছবি দেখেছেন, তার পপুলার টিভি সিরিয়ালস দেখেছেন, রজনী, ব্যোমকেশ। কিন্তু আমার পরিচয়টা আমারই। আমি যখন প্রথম বম্বেতে যাই, হোটেলে থাকি, খুব একলা লাগতো। বাসুদা আমাকে প্রথম নিয়ে গেছিলেন সীসা ছবিতে। তখন উনিই আমাকে বলেছিলেন, মুনমুন আমার একটা খালি ফ্ল্যাট আছে, তুমি যাও, কে ফ্ল্যাটে থাকো নিজের ঘরের মতন, আর যেদিন চাইবে সেদিন ফ্ল্যাটে তুমি শিফট করে যাও। শুধু আমাকে নয়, নানান নিউ কামার্সদের অনেকভাবে বাসুদা হেল্প করেছেন। কিন্তু আজকে আমরা শুনবো তার কাছে তার গোপন নিজের কথা। ওয়েলকাম টু তোমাকে চাই, আমার প্রিয় মানুষ বাসু চ্যাটার্জি। বাসুদা, আপনি কলকাতায় এত বছরে পরে ফিরে গেলেন, আগে কেন শুরু করলেন না ওখানে ছবি করা? আমি বাংলাদেশের বাইরে তিন পুরুষ। আমার বাবার বাবা এসেছিলেন ইউপিতে, তারপর আমরা ইউপিতেই থেকে যাই। কাজে আমি কোনোদিনই কলকাতা ছিলাম না, ফিরে যাওয়ার কথাই ওঠে না। আমি শুনেছি যে আপনার মা আপনাকে বাংলা শিখিয়েছে। হ্যাঁ, আমি মথুরায় বড় হয়েছি। সেখানে কোনো বাংলা স্কুল ছিল না। মথুরায় 4টে কি 5টে ফ্যামিলি বাঙালি, আর আমরা সব, আমি আবার ছোটো ভাই কি বড় ভাই, তাদের সঙ্গে বাইরে হিন্দিতেই কথা বলতাম। এই মার ইনফ্লুয়েন্সে আমরা লেখাপড়া শিখি, মাই আমাদের বাংলা শেখান, আর কথাবার্তা বলি যে আজ বলে আসছি মার দৌলতে। সেই জন্যই বোধহয় বম্বেতে গিয়ে বেশি কাজ শুরু হলো, হিন্দিটা ভালো জানতেন বলে। আমি তো আজ অব্দি 36টা ছবি বানিয়েছি। 36টা ছবি ডায়ালগ হিন্দি আমি লিখেছি। তো প্রথম বাংলা ছবি যখন বানাতে যাই আমায় 36 বছর পরে, 36 বছর নয়, প্রায় 25 বছর পরে, আফটার মেকিং 36 ফিল্মস, তখন বাংলা ডায়ালগের জন্য সাহায্য নিতে হয়েছে। আর হিন্দি ছবিতে কিভাবে শুরু করলেন আপনি? আপনি তো প্রথমেই হিন্দি ফিল্ম ডিরেক্টর ছিলেন না। আমি হিন্দি ছবি এত একটা ইতিহাস আছে। ছবি দেখা ছোটবেলা থেকে ভালোবাসতাম, ছবি দেখতাম খুব। মথুরাতে, আগ্রাতে। আমি মথুরা থেকে পালিয়ে গিয়ে আগ্রা, আমার বাবা রেলওয়েতে ছিলেন, যে টিকিট নেওয়ার কোনো দরকার হতো না। আগ্রা পালিয়ে যেতাম, দিল্লি পালিয়ে যেতাম, ওখান থেকে ছবি দেখতাম, হিন্দি ছবি। তো ছবি দেখার নেশা ছিল। তারপর বম্বে চলে আসি। বম্বেতে আমি ফিল্ম সোসাইটি মুভমেন্টের মধ্যে এলাম। ফিল্ম সোসাইটি একটা মুভমেন্ট আছে যেখানে ছবিটাকে আর্ট মনে করে, ছবি, ফিল্ম হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অফ ইটসেলফ। আর তার মধ্যে থেকে হলিউড ছাড়া, হলিউড ছবিটা আমরা দেখি সেই, কিন্তু ভালো ছবি, যে ক্রিয়েটিভ ছবি, সে জার্মান হোক, ইটালিয়ান হোক, রাশিয়ান হোক, পলিশ হোক, এইগুলো দেখতে আরম্ভ করলাম। সেইখান থেকে ফিল্মে কাজ করবো আর কি, ফিল্মের মধ্যে যাওয়ার একটা চেতনা এলো, আর ইচ্ছেটা হলো, তাই জন্য ফিল্মে এসেছি। আপনার প্রত্যেকটা ছবি খুব রিয়েলিস্টিক ছবি। হ্যাঁ, তো বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রির মধ্যে বলরাজ সানির প্রথম ছবিটা দো বিঘা জমিনের পরে আপনি আসেন, নাকি আরো রিয়েলিস্টিক ডিরেক্টর ছিল? রিয়েলিস্টিক ডিরেক্টর মধ্যে বিমলদা ছিলেনই, ঋষিদাও আছেন, গুরুদত্ত। বাট আপনার রিয়েলিজমটা ইজ মোর স্ট্রিট রিয়েলিজম। হ্যাঁ, আমার ইনফ্লুয়েন্স, এদের সবাইদের ছবির ইনফ্লুয়েন্স হচ্ছে হলিউড ফিল্ম, যার দেখতে পেতাম আমরা ভারতবর্ষে। আমার সেটা নয়। আমার দিক থেকে আমি নানা দেশের ছবিগুলো দেখতাম, যা বললাম, ইটালিয়ান, ফ্রেঞ্চ, সুইডিশ। আর আমার ভেতরের থিঙ্কিংটা ওই দিক থেকে একটু ডিফারেন্ট হয়েছে, তাই আমার ছবিটা একটু অন্যরকম দাঁড়ায়। এরপরে অনেকরাও ছবি করে, বলছি না যে আমি একা করেছি। তো একটু ডিফারেন্ট। আমার যেমন ছবি আরম্ভ করি, গান দিতে হবে এটা তো আমি ভাবতেই পারতাম না, পরে দিয়েছি। আমার প্রথম ছবিতে গান ছিল না। আমি বললাম, হঠাৎ কেউ গান গাইবে কেন, কোনো অকেশন না হলে? তো অবশ্য দিতে হয়, এই জন্য দিতে হয়। যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিকও তো হয় না জীবনে, কিন্তু দিই আমরা। আপনার ছবির অনেক ফ্যাক্টরস, দুটো ফ্যাক্টর আমার খুব বড় করে মনে হয়, যে আপনি প্রডিউসারের ডিরেক্টর, ইউ ওয়ার্ক একটা বাজেটের মধ্যে সব সময়। এমন একটা সাবজেক্ট নিচ্ছেন, এমন আর্টিস্ট নিচ্ছেন যে খুব বেশি একটা বড় ক্যানভাস দরকার হয় না, বড় বাজেট দরকারও হয় না। তো প্রডিউসারের উপরে আপনাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন সেই সময়?
আর কি হলো, ব্যাপার এরকম হলো, আমি প্রথম ছবি বানাই সারা আকাশ, যেটা রাজশ্রী নিয়েছিল ডিস্ট্রিবিউশনের জন্য। আর সেই ছবি দেখেই তারাই আমাকে একটা অফার দিল, দাদা আমার জন্য একটা ছবি বানান। তারপর পরপর 2-3টে ছবি এমন হলো যেগুলো সাকসেসফুল হয়ে গেল। আমার অমল পালেকরকে নিয়ে 3টে ছবি, রজনীগন্ধা, ছোটি সি বাত, চিচ্চোর, একটার পর একটা সিলভার জুবলি এখানে হয়ে সবাই ভাবতে লাগলো আই হ্যাভ গট দ্য মিডাস টাচ। তাই অনেক ছবি এলো, আর সঙ্গে বাসু চ্যাটার্জি হলে কোনো আর্টিস্টের তেমন প্রয়োজন হয়তো হবে না, এই জন্যে বানাতো। আর সেগুলো অনেকগুলো ভালোও গেছে, কিছু কিছু ভালোও যায়নি। সেই সময় বড় বড় যারা আর্টিস্ট, যেমন রাজেশ খান্না কি ধর্মেন্দ্র, এরা আমার কাছে এলো, কি জিতেন্দ্র, যে আমাদের জন্য দাদা ছবি বানাও, এরকম করে বড়দের নিয়ে আরম্ভ। না, বাট আপনি যেসব আননোন বলবো না, বাট বড় আর্টিস্ট, বড় স্টার্স নয়, যেসব আর্টিস্টদের নিয়ে কাজ করলেন, অমল পালেকর, বিদ্যা সিনহা, তাদের তো আপনি স্টার বানিয়ে দিলেন। সে হয়েছে তাদের কপাল। অনেকখানি আপনার জন্যই হয়েছিল। বাসুদা, আপনি প্রথম ছবিতে, হিন্দি ছবিতে ইন্ট্রোডিউস করলেন একজন হিরোকে যে দেখতে সুন্দর নয়, সে সাহসটা আপনি কোথায় পেলেন? আমি ছবি বানালাম যখন, তখন যে চরিত্র, আমার প্রথম ছবি ছিল সারা আকাশ, যে একটা ছেলে ছোট শহরে থাকে, আইএ পড়ছে, ম্যাট্রিক পাস করেছে, তো সেই চরিত্র বুঝে আমি নিলাম কাজ যাকে দরকার। আর একটা মজার কথা বলি, তখন সুভাষ গাই ইনস্টিটিউট থেকে অ্যাক্টিং পাস করে এসছে, তার সঙ্গে আলাপ হতো, প্রায় এক জায়গায় আলাপ হতো, মদ খেতাম আমরা। তো একটু তখন একটু চটে গিয়েছিল, আমাকে কেন হিরো নিলে না, কেন ওকে মানাতো না, ও নাদুস নুদুস ছিল, মোটা ছিল, আমার ছিল রোগা পাত্তা। তো আরেকটা ইনস্টিটিউটের ছেলে রাকেশ পান্ডে, তাকে নিয়েছিলাম। তো আমার চরিত্র যাকে মানায় সেই হিসেবে আমি আর্টিস্ট জয়েন করি। আমাদের কমার্শিয়াল ফিল্মে প্রায় দেখা যায় আগে আর্টিস্ট সিলেক্ট হয়, তারপর গল্প টল্প নির্বাচন করে তাদের উপর ছবি বানাতো, এই তফাৎ। আর আপনি সাহস করে একজন হিরোইনকে নিয়েছিলেন সেকালে, যে ঠিক 16 বছরের নয়, বিদ্যা সিনহা। সুন্দরী, আপনার মতে খুবই সুন্দরী আমি জানি, কিন্তু that was also unusual. একটা ব্যাপার ছিল, রজনীগন্ধা গল্পতে একটা মেয়ে, তার দুটো ভালোবাসা। আমরাও তার ওই ছবির জন্য অনেক নায়িকা ভেবেছিলাম। কাদের কাদের? প্রথম তার মধ্যে বাঙালি দর্শকদের ভালো লাগবে, অপর্ণা সেনকেও আমরা অ্যাপ্রোচ করেছিলাম। তিনি গল্পটা শুনে বললেন তো সাধারণ গল্প, নাথিং টু শাউট অ্যাবাউট। তারপর আমার একটা ছবি তখন তৈরি হয়ে গেছিল, পিয়া কাকার, সেটা রিলিজ হয় কলকাতায়। অপর্ণা নিশ্চয়ই স্যার দেখেছিলেন, দেখে একটা টেলিগ্রাম পাঠালেন, ইফ দ্যাট অফার ইজ স্টিল ওপেন, ইফ দ্য অফার ইজ স্টিল ওপেন, আই এম গেইং টু ডু দ্য জব। লাকিলি অফার ওয়াজ ওপেন। তারপরে গেলাম, কথা বললাম, তারপর অনেক কিছু অসুবিধে হলো। উনি চাইছিলেন ঠিক আছে টাকা পয়সার কোনো ব্যাপার নয়, কিন্তু আমার সঙ্গে যাকে নেবেন নয় নতুনকে নিন, কিংবা কি শশী কাপুর কি। তো সেই আমরা ছবিটা যখন করে বিটুইন মি অ্যান্ড প্রডিউসার আমাদের ছিল, আমরা স্টার ট্যান্ট্রামের মধ্যে যাব না, স্টারদের নিয়ে যেগুলো সব সুবিধা কি অসুবিধা হয় সেগুলোর মধ্যে যেতে চাই না। এর আগেও এই ছবিটা আমরা প্ল্যানিং করেছিলাম, শুনে ভালো লাগবে, আমার সঙ্গে তখন অমিতাভ বচ্চন একটা ছবিতে কাজ করছে, অমিতাভ, শর্মিলা আর শশী কাপুর। শশী কাপুরকে গল্প বললাম, শশী কাপুর ঠিক আছে, কিন্তু একটা আমি পয়সা যা দেবেন তাই না, কিন্তু একটা ব্যাপার করতে হবে, এই ছবি যখন ডিস্ট্রিবিউশন হবে আমার যে অন্য ছবির যে প্রাইস আছে তার চেয়ে কমে যেন বাজারে না ছাড়া হয়। সে নিয়ে আবার এটা সেলভ হয়ে গেল। আমি ওই মনে করি স্টার কনসিডারেশন চলে আসছে। তারপর এই চরিত্রের জন্য আমরা মল্লিকা সারাবাইকে সিলেক্ট করি। সে খুব খুশি হয়েছিল, সে রাজিও ছিল, গল্প শুনলো ভালো, তা সেও পিয়া কাকার দেখেছিল, তা বললে আমি করতে রাজি আছি। ওকে সব নেব ঠিক হয়ে গেছিলো। ফাইনালি যখন শুটিং করতে যাব তখন ও তখন MBA পরীক্ষা দিচ্ছে, তাহলে এই 2 মাস থেকে যাও, আমি পরীক্ষাটা দিয়ে নিই। তারপরে আমরা তখন নতুন ছবি করছি, আমি আমার প্রডিউসারও নতুন, তো আমরা সেই আর অপেক্ষা করলাম না। হয়তো বিদ্যা সিনহার কপালে রোলটা ছিল। বিদ্যা সিনহাকে যখন নিই তার একটু বয়স নিশ্চয়ই হয়েছিল, সে
তখন বোধহয় 5-6 বছর ধরে বোম্বেতে চেষ্টা করছে কোনো ছবিতে ভালো কাজ পায়। রাজেশ খান্নার সঙ্গে একটা কি ছবি আরম্ভ হয়েছিল, সেটা সামহাউ সেলভ হয়ে গেল। তারপর এই ছবিটা ওর প্রথম রিলিজ পেল। আর একটা মজার কথা বলি, এই ছবি সুন্দরবে ছবিটা যখন শেষ হয়ে আসে তখন সবাই কম পয়সা ছিল, যেমন বিদ্যাসেনের বোধহয় 10,000-এ ছিল, আরেকটা রজিতা বলে মেয়ে ছিল, সে বোধহয় 5,000-এ ছিল। তো আমি ওদের বলে, দেখো ছবিটা শেষ হয়ে এসছে, ডাবিং এর আগে নিজের যা 2,000-3,000 বাকি আছে নিয়ে নিও, পরে হয়তো 1 পয়সাও নাও পেতে পারো। তারা কি হলো জানি না, কিন্তু ছবিটা যে কি হয় কেউ জানে না। তো আমার বেলাও আপনি বলেছিলেন তাই না, কিন্তু বাসুদা আপনি নতুন সাহস করে নতুন মুখ নিতেন, নতুন ধরনের আর্টিস্টকে নিয়েছেন অ্যাজ প্রিন্সিপাল আর্টিস্ট। আর আরেকটা জিনিস, আপনার সাবজেক্টও খুব অন্যরকম হতো। সিম্পল ঘটনার উপরে, মিষ্টি মুহূর্তের উপরে দাঁড়িয়ে থাকতো আপনার গল্প, তার মধ্যে মারধর, গান। আপনার কোনো সময় ভয় করেনি যে পপুলার ডিমান্ডের জন্যে আমি সিনেমা করছি না, চলবে কি না? আমার প্রোডিউসার, আমি চিরকাল প্রথম থেকেই ছবি বানিয়েছি যা আমার ভালো লাগে। কার কি ভালো লাগবে সেটা আমি তখনও ভাবতাম না, এখনও ভাবিনি। তার মধ্যে একটা ব্যাপার আছে, আমিও তো দর্শক, আমিও তো ছবি দেখি, আমারও অনেক রকম ছবি ভালো লাগে। আমার যেটা ভালো লাগে, যেটা সত্যিই ভালো, তো আমি যেটা বানাই সেটা কেন ভালো লাগবে না? অনেক ক্ষেত্রে ভালো লেগেছে লোকদের, কখনো কখনো লাগেও নি। কিন্তু একদিকে হয়তো অডিয়েন্সের আইডেন্টিফিকেশনের ব্যাপারটা বেশি স্ট্রং ছিল। অমল হচ্ছে সাধারণ মানুষ, আর আমাদের দর্শকের মধ্যে তো সাধারণ মানুষ ভর্তি, তো তাদের হয়তো ভালো লেগেছিল অমলের চরিত্র, নিজেকে ভেবেছিল কমার্শিয়াল ফিল্মে যা হতো নিজেরা হয়ে গেছিল। ছবি বানানো তখন মানে আমাদের আজও হচ্ছে, আগেও হতো লার্জার দ্যান লাইফ। আমি ওর মধ্যে যাইনি, আমি যা লাইফে দেখায় তাই। লার্জার দ্যান লাইফ হলে বলতে উইশ ফুলফিলমেন্ট হয়, এই আমাদের যে কি একটা হিরো, ফ্যান্টাসি। ছবি মেকিং ইজ ফ্যান্টাসি অ্যান্ড ইট ওয়ার্কস অলসো। আমি বলছি না যে যারা করছে খুব ভুল করছে, তবে এটাও হয়। আমি একটু অন্য ধারা নিলাম, যেটা দ্যাট ক্যান বি অলসো সাকসেসফুল, একটা হয়েছে। এই কারণে নয় যে আপনি শুরু করেছিলেন অ্যাজ এ কার্টুনিস্ট, কেন কার্টুনিস্টের ভিউ পৃথিবীর বিষয়ে একটু অন্যরকম হয়। আমার কার্টুনিস্ট আমি ছিলাম, আমি যেমন বললাম যে আমি যখন ছোট ছিলাম পড়তাম, খুব ছবি দেখতাম। আর একটা জিনিস আমার ছিল, তখন আমাদের বাড়িতে একটা পেপার আসতো দিল্লিতে, হিন্দুস্তান টাইমস এখন আছে, তাতে কার্টুন আঁকতো একজন ভদ্রলোক শঙ্কর, আমাদের কেরালার লোক, খুব আমাদের এখন যেমন লক্ষ্মণ আছে সে তখনকার খুব নাম করে। সেই কার্টুন দেখতে আমার খুব ভালো লাগতো, আর আমি আঁকতে পারতাম। আমি মানে আর্ট নিয়ে পড়েছি, আমাদের ইন্টারমিডিয়েট কারিকুলামের মধ্যে থাকতো। সো আঁকার ওপর ঝোঁক ছিল আর কার্টুনের ওপর ঝোঁক ছিল। তো সেই নিয়ে যখন বোম্বেতে আসি, আমি আগে কার্টুনিস্টই হই, তারপরে আস্তে আস্তে কার্টুনিস্ট থেকে ফিল্মে চলে আসি। ওই ফিল্ম, আমার ফিল্ম সোসাইটি মুভমেন্টের মধ্যে এসে ফিল্ম, অন্যরকম ছবি দেখতে ভালো লাগতো। আপনার প্রিয় ফিল্ম মেকার ফেলিনি? না, অনেকগুলি আছে। ফেলিনির ছবি দেখি, আমার প্রিয় ফেলিনি। আমি একটা আছে, আমি যেমন কার্টুনিস্ট, ও কার্টুনিস্ট ছিল। ও অনেক ভালো ভালো ফিল্ম মেকার আছে, ফেলিনি একা কেন, ভালো ভালো বিলি ওয়াইল্ডার। এটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ না, আপনি পৃথিবীর বিষয়ে যা শিখেছেন, যা আমার হিচককের খুব সেটা ভালো আসতো। লাগতো, হিচকক খুব ভালো লাগতো। সেটা কি পয়েন্ট ফিলসফির দিক থেকে না গ্রামাটিক্যাল? মেকিং, ফিল্ম গ্রামার, প্রেজেন্টেশন, মানে ছবিটা মানে কি, থিয়েটারের মধ্যে তোমাকে সে পাগল বানিয়ে রেখে দেবে, বাইরে গিয়ে তুমি ভেবে দেখো। আমাদের দেশেও আছে, রাজ কাপুর খুব ভালো, গুরুদত্ত খুব ভালো, সত্যজিৎ বাবু খুব ভালো। বাসুদা, কার্টুনিস্ট হিসেবে আমি জানি যে একটা পেসিমিস্টিক স্ট্রেন থাকে পৃথিবীর বিষয়ে, জীবনের বিষয়ে। হ্যাঁ, আমরা যেরকম সবাই সবসময় হেসে আনন্দ করে ভগবানের বিশ্বাসে আমাদের জীবনটা পালন করে যাচ্ছি, আপনারা একটু অন্য চোখে দেখেন। তো সেটা আমার যে ছবিটা আপনার সাথে করেছিলাম সীসা, সেই ছবিতে একটুখানি এভিডেন্ট। তো এটা কি ডেলিবারেট? না, কার্টুনিংয়ে আমরা ঠিক পেসিমিস্ট দিকটা দেখি না, আমরা হামড্রাম লাইফের মধ্যে, হামড্রাম ডে টু ডে অ্যাফেয়ার মধ্যে হিউমার খুঁজে বার করি। দিস ইজ কার্টুনিং। সীসাতে কোনো হিউমার ছিল না। আমার স্বামী গিয়ে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, অ্যাফেয়ার করছে, আমাকে বোকা বানাচ্ছে। সীসার সঙ্গে কার্টুনিং এর সেরকম কোনো সম্বন্ধ নেই। সীসা একটা খুব দারুণ গল্প ছিল, খুবই ভালো গল্প, শঙ্করের লেখা। তাতে এই ছিল, যারা দেখেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, যে একজন স্বামী আর স্ত্রী, তাদের জীবন, স্ত্রী তাকে
কলেজ থেকে তাকে প্রোৎসাহন দিয়ে উৎসাহ করে তাকে একটা বিরাট মানুষ করে তুলেছে। মানুষ হয়ে যাওয়ার পর সেই স্বামী একটা সাধারণ লোকের মতন যে নিচে নেমে যেতে পারে, যে নেমেও গেছে, সেটা সেই স্ত্রী বিশ্বাস করতে চায় না, কিন্তু সেটাই সত্যি হলো। আপনার ছবিগুলোর মধ্যে সাধারণ হিরো নেওয়া, সাধারণ ঘটনা নেওয়ার মধ্যে কতখানি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আছে? আপনি কতখানি নিজেকে পোর্ট্রে করেছেন বা নিজেকে খুঁজে পেয়েছেন আপনার হিরোদের জীবনের মধ্যে? দেখুন, আমার ছবি আমি যা করি কিংবা যা করেছি, আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি যে আমার চারিপাশে যা জীবন দেখেছি সেটাইকেই ছবির মধ্যে লাগাই। আমাদের যা ধরনের কমার্শিয়াল ফিল্ম, লার্জার দ্যান লাইফ ছবি করা হয়, তাদের মধ্যে সেগুলো আমি করি না, আর পারবো না। আর আমি যা বললেন যে কার্টুনিস্ট ছিলাম, কার্টুনিস্ট ইজ অবজারভেশন অফ হিউম্যান ফ্রেলিটিস অ্যান্ড ইটস ডিপিকশন ইন এ হিউমারাস ওয়ে। তো করে করে আমি অনেক জিনিস অবজার্ভ করতে থাকি সবসময়। যেমন রজনীগন্ধা করার সময় আমি তখন বরিবিলিতে থাকতাম, আমরা 4-5 বাঙালি, আমি ইয়াং ছিলাম, আমার তখন বিয়ে হয়ে গেছে। আমরা রোববার দিন বাজার করতে বেরোতাম 4-5 জন মিলে। আর যারা 4-5 জন যারা ছিল 3-4 জন, তারা সব রিজার্ভ ব্যাংকে চাকরি করতো। আর তারা যেতে যেতে আমি যে ওদের ব্যাংকের নয়, আমি তো অন্য জগতের লোক, সে 2 সেকেন্ডের পরে আমাকে ভুলে গিয়ে তারা নিজের চাকরি নিয়ে হেন নিয়ে ব্যস্ত। তো সেটা অবজার্ভ করে, সেটা ওই ধরনের চরিত্র আমাদের অমল পালিকা যে করেছিল। এই ধরনের অবজারভেশন থাকে। এককালে আমার এক বন্ধু ছিল, সে বলতো, দেখো আমি ওই মেয়েকে ভালোবাসি, রোজ আমি ওখানে বাস স্ট্যান্ডে চলে যাই শুধু একবার তাকে দেখবো বলে। তো এটা অনেকটা এসে গেছে ছোটি সি বাতে, এই ধরনের। আপনার প্রিয় ছবি কোনটা? মানে অনেক প্রশ্ন করে, আমি বলবো আমার 36টা ছেলে পিলে, কাকে বলবো ভালো, সবই ভালো। একটা খুব ভালো ছবি ছিল, সেটা খুব মানে কমার্শিয়াল সাকসেস হয়নি, তার ছবির নাম জিনা ইহা। তাতে গল্প ছিল যে আমরা জানি যে সুখ সমৃদ্ধ শান্তি সব গ্রামে আছে, শহরে সব মানে ইটের ওপর ইট, মাঝে মানুষ কীট, যে রবীন্দ্রনাথ সেই রকম আছে, মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলে এই। কিন্তু ওই গল্পটা দেখেছি না, গ্রামে গঞ্জে যেখানে এটা ডিজেনারেটেড হয়ে গেছে, তাতে কিচ্ছু নেই, নো লাইফ, ওখানে এখনো সব পুরনো ব্যাপার কি এইসব নিয়ে রয়েছে। শহরে অ্যাটলিস্ট উই ফাইট ফর আওয়ার রাইটস, আমরা নিজের যা আমরা চাই সেটা ঝগড়া করে লড়াই করে পাই, দিস ইজ সিটি লাইফ। এইটা খুব ভালো হয়েও ছিল, লেগেওছে, আমি বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। বাসুদা, আপনি প্রথম ইন্ডিয়ান টেলিভিশনের ওপরে একজন মহিলাকে দেখিয়েছিলেন যে ম্যানসিপেটেড হাউসওয়াইফ, ফাইট করে যাচ্ছে, ক্রুসেড করে যাচ্ছে এগেনস্ট এলস। এই আইডিয়াটা কোথা থেকে পেলেন আপনি? রজনী, সে সময়কার মিস্টার গিল, সেক্রেটারি আইএনবি, এসেছিলেন বোম্বেতে, অনেক দেশ ফিল্মওয়ালাদের সঙ্গে কথা বললেন যে আপনার নতুন সিরিয়াল বানান। সিরিয়াল আরম্ভ হয়েছে তখন আমি ভাবলাম এটা চেষ্টা করি। যা বলেছি, আমি খবরের কাগজের সঙ্গে জড়িত ছিলাম, ব্লিটজ কার্টুনিস্ট ছিলাম 17-18 বছর। তো আমার পলিটিক্যাল অ্যাওয়ারনেস আমাদের দেশে ছিল। তো আমি ভাবলাম একটা কোনো এমন সাবজেক্ট নাও যে কনজিউমার অ্যাওয়ারনেস, সেই থেকে এই গল্পটা বেরোলো। রজনী যে একজন হাউসওয়াইফ, যে সাধারণ বাড়ির মতন, যার বাচ্চা আছে, স্বামী আছে, স্বামী একটা চাকরি করে, সে কীরম করে নিজের সংসারটাকে চালাবে, তার এই যে প্রবলেমগুলো যে সবসময় আসে লাইফের মধ্যে, এগুলো করতে করতে এটা হলো। এটা যে এত সাকসেস হবে এটা আমিও ভাবিনি। কাক্কাজি কাহিন তখন আরম্ভ হলো। সেটা মনোহর শ্যাম যোশীর একটা খুব সুন্দর গল্প ছিল, নকশার মতন, নেতাজি কাহিন বলে। সেটা বানাতে আমি চেষ্টা করলাম, সেটা বানালাম। 13টা বানিয়ে খুব, ওরা যা চেঞ্জ করতো আমি করে দিতাম, কিন্তু তারপরেও অনেক সময় শব্দ উড়িয়ে দিত, মুখ নড়ছে। কিন্তু তা সত্ত্বেও এত আইডেন্টিফাই ক্যারেক্টারটা হলো আমাদের দেশবাসীর কাছে, যে ওটা খুব জনপ্রিয় হলো। আর ওমপুরি খুব ভালো করেছিল। ব্যোমকেশও একটা ভালো আমাদের ডিটেকটিভ স্টোরি, সৌজন্যবাবুর অনেক আগে পড়েছিলাম। আচ্ছা, কলকাতায় ব্যোমকেশকে নিয়ে খুব চর্চা হয়, সৌজন্যবাবুর খুব
কোটেরই আছে, তাদের ভালোবাসে, তাদের লিটারি ম্যান। তো ওদের একটু ওই ছিল, ভয় ছিল যে কি হবে, বাসু চ্যাটার্জি বম্বে থেকে এসে বোম্বের কি লোক, ঘুরিয়ে দেবে। বোম্বেতে লোক, কি হবে না না হবে। তো সেটাও একটা আমার একদিক থেকে একটা দায়িত্ব বোধ ছিল। বই পড়ে জানলাম যে উনি নিজেকে ব্যোমকেশ ভেবে, উনি প্রায় আচ্ছা। লম্বা ছিলেন, শার্প ফিচার ছিল। তো ওই দেখে আমি এই ছেলেটাকে সিলেক্ট করলাম। ও খুব ভালো করেছে, ও থিয়েটারের লোক, থিয়েটারও আমি থিয়েটার দেখেছি। আর তারপর তো হিস্ট্রি যা হওয়ার হয়েছে। আপনি এত রকম সাবজেক্ট টাচ করেছেন, এতগুলো কাহিনী করেছেন, আপনাকে দেখলে মনে হয়, আপনার কাজ দেখলে মনে হয় বাসুদা আপনি কোনোদিন ফিরিয়ে যাবেন না। আমরা চাইবো না যে আপনি কোনোদিন ফুরিয়ে যান, চাইবো যে আপনি কাজ করেই যাবেন, কলকাতা স্ক্রিনে, বাংলাদেশের স্ক্রিনে, বম্বে স্ক্রিনে চিরকাল। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রোগ্রামে আপনি আশা এসেছেন। করি যা বলছেন তাই করতে পারবো। আপনি পারবেন। থ্যাংক ইউ। আর আমাদের প্রোগ্রামের তরফ থেকে তোমাকে চাই, আপনাদেরও